Hi friends, this is Mazhar. Welcome back to my new lesson taken from transformation of sentence, that is voice change in imperative sentence। অর্থাৎ একটি imperative সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা লাগবে তাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা। দ্যাট মিনস হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস আর ইম্পারেটিভ সেন্টেন্স তা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, আমরা ভোর থেকে শুরু করে একেবারে ঘুমোতে যাওয়ার পূর্ব পর্যন্ত অল ডে লং প্রয়োজনে অপ্রয়োজনে মনের ভাব প্রকাশ করার জন্য নানা ধরনের কথাবার্তাই কিন্তু আমরা অ্যাট এ স্ট্রেচ বলতে থাকি। ওই কথাগুলি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টেন্স। তো সেন্টেন্স আমরা বিভিন্ন মুডে প্রকাশ করে থাকি। যেমন কখনো আমরা ডেসক্রাইব করে বা ডেসক্রিপশান দিয়ে কথা বলে থাকি, নিজেকে হোক বা অন্যকে হোক বা পৃথিবীর অন্য কোনো জিনিস বা বিষয়কে হোক আমরা ডেসক্রাইব করে কথা বলে থাকি। আবার কখনো দেখা যাচ্ছে কোনো কিছু জানার জন্য আমরা প্রশ্ন করেও কথা বলে থাকি। আবার কখনো ইচ্ছা, কামনা, বাসনা বা দোয়া, প্রার্থনা প্রকাশ করেও কিন্তু আমরা কথা বলে থাকি। আবার কখনো আমরা ভ্রু কুঁচকে অবাক হয়ে বা আশ্চর্য প্রকাশ করেও কিন্তু আমরা কথা বলে থাকি, ঠিক আছে? আবার কখনো আমরা অনুজ্ঞাসূচক বাক্যও কিন্তু বলে থাকি। এই যে আমি শেষে একদম লাস্টের দিকে যে কথাটা বললাম যে অনুজ্ঞাসূচক বাক্য আমরা বলে থাকি, আর এই অনুজ্ঞাসূচক বাক্যই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি আমি এটাকে একটু ডেফিনেশন করি, যে এখানে দেওয়া আছে যে ওই ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা যদি আমি দেই তাহলে আমাকে এইভাবে বলতে হবে যে সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি, নিষেধ এগুলি প্রকাশ করে তাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমি যদি আরেকটা বার রিপিট করি, শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করুন, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় তাকেই অনুজ্ঞাসূচক বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে শুধু আমরা এইভাবে সংজ্ঞার মাধ্যমে চিনব না, ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ক্যারেক্টারিস্টিক আছে, আমরা ওইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনে নিব, ঠিক আছে? তো অনেক স্টুডেন্টই হয়তো এই একটা সেন্টেন্সের বাংলা অর্থ সহজে ধরতে পারে না বা বুঝতে পারে না। সেজন্য আমি আরেকটা ইজি টেকনিকের কথা বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করার জন্য। ইম্পারেটিভ সেন্টেন্সটার শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে না। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। যে ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওই সেন্টেন্সটার শুরুতে সাবজেক্ট থাকবে না, সাবজেক্টটা সাইলেন্ট থাকে। এবং এই সাবজেক্টটা কে, অন্য কোনো সাবজেক্ট নয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, সেই সাবজেক্টটা হচ্ছে ইউ। এখন প্রশ্ন করতে পারেন যে ইউটা কেন উচ্চ থাকে? আসলে আমরা যখন কথা কন্টিনিউ করি বা কথা যখন বলি তখন যখন আমরা যার দিকে তাকিয়ে কথা বলি, অর্থাৎ যে সেকেন্ড পারসন বক্তা যখন কথা বলে, যার দিকে আই কন্ট্যাক্ট করে কথা বলে সেই কিন্তু সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসনকে কোনো আদেশ, উপদেশ বা অনুরোধ, প্রস্তাব এগুলি যদি দেওয়া হয় তাহলে সাধারণত ইউটা বলতে হয় না, কারণ আমি যার দিকে তাকিয়ে কথা বলছি সেই তো ইউ, তখন তাকে আর ইউটা বলার প্রয়োজন পড়ে না। যেমন আমরা বলতে পারি যে যাও এখান থেকে, এখানে আসো, ঠিক আছে? রীতিমতো পড়াশোনা করো, দরজাটা লাগিয়ে দাও, সর্বদা সত্য কথা বলো, কখনো মিথ্যা কথা বলেও না। এগুলি তো তোমার দিকে তাকিয়ে কথাটা বলা হচ্ছে বা আপনার দিকে তাকিয়ে কথাটা বলা হচ্ছে, সুতরাং এখানে ইউটা দিতে হয় না। ফাইনালি আমরা বলতে পারি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়েই শুরু হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলেছি? সেন্টেন্সটা কি ভাব দিয়ে শুরু হয়? নো, সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়। তো আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বা অনুজ্ঞাসূচক বাক্য সম্পর্কে যে ডেফিনেশন করেছি, আমি যে আইডিয়া দিয়েছি তার আলোকে কতগুলো সেন্টেন্স আমি আগে থেকেই বোর্ডে লিখে রেখেছি। চলুন আমরা এবার এগুলা একটু ভিজিট করি। তো আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে কি বলেছি? যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ, অনুমতি এগুলো বোঝাবে। যেমন এখানে আদেশ বলতে অর্ডার,
একটা সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটা আপনারা ফলো করেন, যে প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে শাট দ্য ডোর অ্যাট ওয়ান্স, এক্ষুনি দরজাটা বন্ধ করো, এটা দ্বারা অর্ডার বোঝাচ্ছে। তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা দ্বারা অ্যাডভাইস বা উপদেশ বোঝাচ্ছে, যে সর্বদা সত্য কথা বলো, এটা কিন্তু উপদেশ বোঝাচ্ছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা কথা আমি আবারও একটু রিপিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটু আগে আমি বললাম যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ এটাই ঠিক আছে যে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু সামটাইমস ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হয়, এই কথাটা বলার মানে হচ্ছে সেন্টেন্সটার আগে বা সেন্টেন্সটার পূর্বে ইউটা সাইলেন্ট থাকবে, কিন্তু মাঝে মধ্যে আবার ওই সেন্টেন্সটার শুরুতে অ্যাডভার্ব থাকতে পারে। দেখুন আপনারা সেকেন্ড সেন্টেন্সটা এবং যে ফোর্থ সেন্টেন্সটাতে দেওয়া আছে অলওয়েজ এবং প্লিজ, হ্যাঁ অ্যাডভার্ব কিন্তু থাকতে পারে। আমার মানে এই ভার্ব দিয়ে শুরু হয় এই কথাটা বলার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যে সেন্টেন্সটার সামনে দিয়ে ইউটা সাইলেন্ট থাকবে। তো এবার চলুন দেখুন, ডু নট বেক্স মি, আমাকে বিরক্ত করো না, এটা দ্বারা নিষেধ বোঝাচ্ছে। আবার ওইটা কিন্তু সেন্টেন্সটা যে বক্তা যিনি বলবেন ওনার বলার উপরেও কিন্তু অনেক সময় ডিপেন্ড করে, মানে উনি কোন মেজাজে বললেন কথাটা। এখন যদি বলা হয় ডু নট বেক্স মি, বডি ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে, তাহলে বোঝা যাবে যেটা নিষেধ করা হচ্ছে। আবার যদি বলা হয় যে ডু নট বেক্স মি, একটু নম্র সুরে বলা হয়, তাহলে আবার এটা রিকোয়েস্টও বোঝা যাচ্ছে। আবার যদি বলি প্লিজ আনটাই দ্য ডগ, এখানে যে ফোর্থ সেন্টেন্সটা দেওয়া আছে যে দয়া করে কুকুরের বাঁধনটা খুলে দাও, তো এই ক্ষেত্রে রিকোয়েস্ট বোঝা যাচ্ছে, যেহেতু প্লিজ কথাটা এখানে মেনশন করা আছে। তো এরপরে দেওয়া আছে যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, তো এটা বোঝাই যাচ্ছে যে এখানে পারমিশন বোঝাচ্ছে। দেন লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট, এই যে লেটের পরে যদি আস থাকে তাহলে সাধারণত এটা প্রস্তাব বোঝায়, যে প্রপোজাল বোঝাচ্ছে। তারপরে ব্রিং মি এ চেয়ার টু সিট অন, হ্যাঁ বসার জন্য আমাকে একটা চেয়ার এনে দাও, এটাও কিন্তু অর্ডার প্রকাশ পাচ্ছে। আমি নিচে এক্সেপশনাল কথাটা লিখে রেখেছি, কারণ এই বাক্যটা একটু এক্সেপশনাল, আমি যখন মানে ওইটার রুলগুলো অ্যাপ্লাই করব তখন এটাকে এক্সেপশনালি মনে হবে। ঠিক আছে, তো চলুন এবার আমরা চিনে ফেললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের কি ক্যারেক্টারিস্টিক কিভাবে থাকে। তো একটা কথা বলা হয় নাই, ইম্পারেটিভ সেন্টেন্সে বিভিন্ন মুডেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স প্রকাশ পায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আবার কোনো একটা দিক থেকে আবার আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, যে ইম্পারেটিভ সেন্টেন্স ইন অ্যাফার্মেটিভ মুড, আবার ইম্পারেটিভ সেন্টেন্স ইন নেগেটিভ মুড। দেখুন এখানে শুধুমাত্র 3 নাম্বার যে সেন্টেন্সটা, এটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ মোডে আছে, আর প্রত্যেকটা বাক্যই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের এফার্মেটিভ মোডে আছে। শুধুমাত্র যখন ডু নট, আর এখানে দেখুন আরেকটা ব্র্যাকেটে আমি লিখে রেখেছি নেভার, এখানে ডু নট না দিয়ে আমি দিতে পারতাম যে নেভার বেক্স মি, আমাকে আর কখনো বিরক্ত করো না। ঠিক আছে, তাহলে নেভার বা ডু নট দিয়ে যদি বাক্যটা শুরু হয় দেন আমরা ভাববো এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ মোডে আছে। তো এবার চলুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সব ধরনের মোডই আমরা বুঝতে পেরেছি। এবার চলুন আমরা ওই ইম্পারেটিভ সেন্টেন্স চেনার পর হাউ টু ট্রান্সফর্ম ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, কীভাবে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা লাগবে, এই রোলগুলা কিন্তু আমি এখানে লিখে রেখেছি। একটু মনোযোগ সহকারে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন। প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্সের যে এফার্মেটিভ মোড, নর্মালি প্রথম যে দুইটা সেন্টেন্স দেওয়া আছে দেখেন, শাট দ্য ডোর এট ওয়ান্স, এরপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই ধরনের সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে যাই তখন সাধারণত আমরা প্রথমে যে রোলটা দেওয়া আছে রোল 1, এইখানে যে রোলটা দেওয়া আছে এই রোলটা আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা দেব কমন রোল, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার যে কমন রোল, সেটা হচ্ছে প্রথমে দিতে হবে লেট। কোনটা দিতে হবে? লেট। দেন আমরা ইউজ করব অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এখানে অবজেক্ট সাবজেক্ট লেখা আছে, তো এখানে দিতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। ঠিক আছে, তো অবজেক্ট কোনটা দেখেন তো, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো। তো বন্ধ করো, শাট, কি বন্ধ করো? দ্য ডোর। আমি কিন্তু আগে অবজেক্টের ক্লাস নিয়েছি, এখন আর এটাকে মানে এক্সপ্লেন করে আমি সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। এখানে দি ডোর, এট ওয়ান্স কিন্তু অবজেক্ট নয়, এট ওয়ান্সটা হচ্ছে এক্ষুনি। আমরা জানি যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে কি লাগানোর কথা বলছে? দি ডোর। তা আমরা প্রথমেই লেট ইউজ করব। দেখুন আমি এই সেন্টেন্সটা করি। প্রথমে আমরা দিব কি দিব? লেট। লেট। তারপর এখানে অবজেক্ট কি আছে? অবজেক্টটা আছে হইল দি ডোর। এখানে দেব লেট দ্য ডোর, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে ফেললাম।
লেট দ্য ডোর, তারপরে নিয়ে আসতে হবে আমাদের বি। কি নিয়ে আসতে হবে? বি। লেট দ্য ডোর বি। তারপরে হচ্ছে লেট দ্য ডোর বি ভার্বের থার্ড ফর্ম। ভিত্রি বলতে কি বোঝানো হচ্ছে? ভার্বের থার্ড ফর্ম। লেট দ্য ডোর বি শাট। দেখুন, এখন আপনি প্রশ্ন করতে পারবেন যে শার্ট তো শার্টই লিখেছেন। অ্যাকচুয়ালি শার্টের ভার্বের তিনটা ফর্মই হচ্ছে একই স্পেলিংয়ের, শার্ট শার্ট শার্ট, রাইট? দেন লেট দ্য ডোর বি শার্ট, এরপরে আমরা লিখবো অতিরিক্ত অংশ, যে এক্সটেনশন এট ওয়ান্স। এট ওয়ান্স। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তো প্রথমে আমাদের স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা। প্রথমে আমরা লিখবো, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, লেট দিব প্রথমে, লেট। তারপরে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ট্রুথ, লেট দ্য ট্রুথ। তারপরে আমাদের যে নিয়ম অনুযায়ী আমরা বি দিব, লেট দ্য ট্রুথ বি। তারপরে ভার্বের থার্ড ফর্ম স্পোকেন। আমরা ইচ্ছা করলে অলওয়েজটা আগেও লিখতে পারবো, অলওয়েজ স্পোকেন অথবা স্পোকেন অলওয়েজ, যাই লিখি, স্পোকেন অলওয়েজ। ঠিক আছে? আমি আগে বলেছি যে ইম্পারেটিভে ইউ সাইলেন্ট থাকে, স্পিকের আগে কিন্তু ইউ সাইলেন্ট রয়েছে। সো আমরা প্যাসিভ ভয়েস করার সময়ও এখানে যে সাবজেক্ট আমাদের আড়ালে রয়েছে ইউ, এখানে কিন্তু অলওয়েজের পরে আমরা বাই ইউ দিতে পারতাম, কিন্তু বাই ইউ ইউজ করলে এখানের অর্থটা তেমন একটা সুন্দর দেখায় না। ঠিক আছে? তো বাই ইউ ইউজ করলে হবে, আর না করলে আরও ভালো। তো এবার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা থার্ড সেন্টেন্সের পালা। তো এখানে তৃতীয় যে সেন্টেন্সটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ডু নট ভেক্স মি, যার অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করো না। অর্থাৎ এটা হচ্ছে ইম্পারেটিভের নেগেটিভ মুড। ঠিক আছে? তো এখানে ডু নটের পরিবর্তে আমরা এই ডু নটটা না ইউজ করে কিন্তু আমরা নেভারও ইউজ করতে পারতাম, যে নেভার ভেক্স মি। ঠিক আছে? ডু নট ভেক্স মি অথবা নেভার ভেক্স মি, দুটাই কিন্তু নেগেটিভ মোডে। তো নেভার থাকলে আমরা নেভারের পরিবর্তে এখানে ইউজ করতাম লেট নেভার। আর এর পরেরটা ঠিক ডু নট দিয়ে বাক্যটা যেভাবে থাকবে, শুধু ডু নটের পরিবর্তে লেট নেভার আসবে, আর পড়াটা কিন্তু একইভাবে হবে। তো এবার চলুন আমরা রুলটা অ্যাপ্লাই করি। এখানে দেওয়া আছে ডু নট, তো ডু নট থাকলে আমাদের রুলটা হবে ডু নটের পরিবর্তে লেট নট। ঠিক আছে? তাহলে আমরা দিলাম লেট নট, লেট নট। তারপরে আমরা কি দিব? অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, রাইট? তাহলে এখানে অবজেক্টটা দেওয়া আছে মি এর নমিনেটিভ কেস হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই। তারপরে অ্যাকর্ডিং টু দ্য রোল আমরা ইউজ করব বি। দেন ভার্বের থার্ড ফর্ম, ভেক্সের থার্ড ফর্ম হচ্ছে ভেক্সড। ঠিক আছে? লেট নট আই বি ভেক্সড। যদি এখানে ডু নট না থেকে এই জায়গাটাতে যদি ডু নট না থাকতো, যদি এখানে থাকতো নেভার ভেক্স মি, দিস ইজ অলসো নেগেটিভ মোড। তো আমরা এখানে লেট নট না দিয়ে দিতাম লেট নেভার। ওকে? তো আশা করি নেগেটিভ মুডে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থাকে তাহলে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে তা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা চতুর্থ সেন্টেন্সটি নিয়ে আলোচনা করি। চতুর্থ সেন্টেন্সটিতে একটা অ্যাডভার্ব দেওয়া আছে প্লিজ, এটা কিন্তু সাবজেক্ট নয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্লিজ আনটাই দ্য ডগ, দয়া করে কুকুরটার বাঁধনটি খুলে দাও। তো এটা কিন্তু আবার ওই অ্যাফার্মেটিভের রোলটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে দেওয়া আছে প্রথমেই আমরা কি দিব, যে লেট ইউজ করব। লেটের পরে আমরা দিব অবজেক্ট। এই যে এখানে দেওয়া আছে সাবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তো লেটের পরে আমরা দিব লেট দ্য ডগ। তো আমরা সাবজেক্ট বানিয়ে ফেললাম। দেন আমাদের আসবে বি আসবে। তারপরে আসবে হচ্ছে, এখন প্রশ্ন থাকতে পারে আপনাদের যে বিটা আসলে কিভাবে, আমি কিন্তু এটা আগে বলি নাই যে বিটা কিভাবে কোন নিয়মে আসলো। আসলে লেটটা হচ্ছে একটা সেমি মডেল। ঠিক আছে? যেহেতু এটা সেমি মডেল, তা আমি মডাল অক্সিলিয়ারি ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে ওই ক্লাসটা কিন্তু আমি ভয়েস 2-তে আমি আলোচনা করেছি, যে যেখানে মডাল অক্সিলিয়ারি থাকবে তার সাথে একটা বি বসবে। তো যেহেতু এটা সেমি মডাল, সো আমরা এই লেটের সাথে আমরা কি বসিয়েছি, সাবজেক্ট এখানে দিয়েছি, তারপর আমরা কি দিয়েছি, বি। তারপর
আশা করি এটা বুঝতে পেরেছেন। তো লেট দ্য ডগ বি ভার্বের থার্ড ফর্ম আনটাই, আনটাইয়ের সাথে কি দিব আমরা ইডি, আনটাইড। এরপরে আমরা অ্যাডভার্বটাকে পিছনে সেট করব প্লিজ। ওকে, নাও দ্য ফোর্থ সেন্টেন্স, ফিফথ সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 1 2 3 4 5 অর্থাৎ ফিফথ সেন্টেন্স, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। আই থিঙ্ক দিস ইজ দ্য ক্রিটিক্যাল সেন্টেন্স ফর ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি ডু দ্য ওয়ার্ক। কেন ক্রিটিক্যাল? এটার পিছনে একটা কথা আছে, এটার পিছনে অবশ্যই কিছু কথা আছে। দেখুন, আমরা আগে যে 4টা সেন্টেন্স আমরা করে এসেছি প্রত্যেকটাতেই কিন্তু আমরা লেট ইউজ করেছি, অর্থাৎ লেট বসিয়ে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করেছি। কিন্তু এই সেন্টেন্সটাতে এসে আমরা পেয়েছি আগের থেকেই অ্যাক্টিভেই লেট দিয়ে শুরু হয়েছে। যদি অ্যাক্টিভেই লেট দিয়ে শুরু হয় তাহলে এখানে অবজেক্ট থাকে দুইটা, এই যে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট নাম্বার 1 আর দি ওয়ার্ক, এই দুইটা মিলে হয়েছে অবজেক্ট নাম্বার 2। তো লেট যেহেতু সেমি মডেল, সো এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু। বলুন তো এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এখানে আমাকে কাজটি করতে দাও, কি করতে দাও? কাজটি করতে দাও। তো এখানে সবসময় আমাদের এই ধরনের সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের পরে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে সামনে এনে প্যাসিভ ভয়েস করতে হবে। তো নিয়ম, এটার রোলটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে লিখতে হবে লেট, তারপরে দিতে হবে হলো অবজেক্ট। তো অবজেক্ট তো এখানে আমাদের অবজেক্ট ধরতে হবে দি ওয়ার্ক। তো আমরা প্রথমে লেট সেট করি, লেট দিলাম, লেটের সাথে আসতেছে দি ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, তারপরে বি, 3 নম্বরে হচ্ছে আমরা এই বিটা এখানে ইউজ করে দিলাম। ভার্বের থার্ড ফর্ম ডু আছে, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপরে আমাদের দেওয়া লাগবে বাই মি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইম্পারেটিভে তো বাইয়ের ব্যবহার ছিল না, আগে যে 4টা সেন্টেন্স করেছি ওখানে ইম্পারেটিভের বাইয়ের ব্যবহার ছিল না, এখন কিভাবে বাইয়ের ব্যবহার আসলো, এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে লেটের পরে যেহেতু মি আছে, আমরা যদি এটার বাংলা অর্থটা একটু অ্যানালাইজ করি বা বিশ্লেষণ করি যে লেট মি ডু দ্য ওয়ার্ক, সেন্টেন্সের অর্থটা একটু ভালো করে খেয়াল করুন যে আমাকে কাজটি করতে দাও। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু, কি কাজটি, কাজটি কে করবে? আমাকে কাজটি করতে দাও। এটার আগে কিন্তু ইউ আছে, এটার জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে। কিন্তু এই সেন্টেন্সের অর্থটা জাজ করে দেখলাম যে কাজ করার মালিক হচ্ছে মি, যে আমাকে কাজটি করতে দাও, তাহলে কাজটি আমার দ্বারা করতে দেওয়া হোক। ঠিক আছে, তাহলে এই জন্যই এই লেটের পরে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম অথবা কোনো নাউন থাকে তাহলে এটা সাধারণত বাইয়ের পরে বসবে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ইন দিস ওয়ে এখানে দেওয়া আছে ঠিক আগের সেন্টেন্সটার মতোই, লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। প্রস্তাব বোঝাইছে কিন্তু সেন্টেন্সটা কিন্তু আগের মতোই। ক্রিকেটটা খেলবে কারা? প্রস্তাব যে করা হয়েছে, চলো আমরা ক্রিকেট খেলি, অর্থাৎ ক্রিকেট আমরাই খেলবো। তো আমরা আগের মতো ইউজ করব লেট, লেট, তারপরে অবজেক্ট নিয়ে আসবো ক্রিকেট, লেট ক্রিকেট, ওই আগের নিয়ম অনুযায়ী বি দিতে হবে, লেটের সাথে বি দিলাম, লেট ক্রিকেট বি, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লেড, লেট ক্রিকেট বি প্লেড, তারপরে ওই যে এখানে আস আছে আমরা দিব বাই আস। তো সেই মতে আমরা যে এখানে বাই আস এবং বাই মি লিখে রেখেছি ওই অনুসারে আমাদের আমি যে এখানে রোলটা লিখেছি, যে এক্সটেনশন লিখে রেখেছিলাম, এখানে একটা সংশোধনীর বিষয় আছে। যেমন আমরা এখানে বাই প্লাস অবজেক্ট দিতে হবে এবং রোলটা এরকম হবে, কারণ যেহেতু এদিকে আমরা বাইয়ের পরে অবজেক্ট দিব, বাইয়ের পরে অবজেক্ট দিব, সুতরাং এখানে আমাদের বাই প্লাস অবজেক্ট থাকবে। এখানেও একটু কারেকশন আছে, যেমন এখানে দেওয়া লাগবে ফর প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে আমরা এখানে এক্সটেনশন কথাটা লাগিয়ে দিব। দেন আমরা একদম সর্বশেষ যে সেন্টেন্সটা আমি এখানে লিখে রেখেছি শিক্ষার্থী বন্ধুরা, এই সর্বশেষ সেন্টেন্সটা এখন করতে যাচ্ছি। তো এখানে ওই ইম্পারেটিভ সেন্টেন্সের যে লাস্ট স্ট্র্যাটেজিটা রয়েছে, এই লাস্ট স্ট্র্যাটেজিটা নিয়ে এখন আমি ক্লাসটি শেষ করব। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে যে
এর আগে যে দুইটা সেন্টেন্স আমরা করেছি সেখানে ছিল কিন্তু যে অ্যাক্টিভেই কিন্তু বাক্যটা লেট দিয়ে শুরু হয়েছিল, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আস প্লে ক্রিকেট ইন দিস ওয়ে। তো এখন লেট না থেকে এরকম মি যে অবজেক্ট আছে, এখানে আস অবজেক্ট আছে, এখানে কিন্তু ওই ধরনের একটা অবজেক্টিভ কেস থাকবে, অবজেক্ট থাকবে, কিন্তু সেটা লেটের পরে না থাকে এই ধরনের ভার্ব থাকবে, যেমন ব্রিং মি, আমাকে এনে দাও, বাই মি, আমাকে কিনে দাও, এরকম থাকতে পারে আর কি। যদি এই লেটের জায়গাটা অন্য কোনো ভার্ব অকুপাই করে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রোলটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কেন এই রোলটা, অর্থাৎ এখানে যে বাইয়ের পরে অবজেক্ট বসেছিল, বাইয়ের পরে এখন এই বাই না বসে ফর দিতে হবে। কেন বাই না বসে, এখানে যে দেওয়া আছে লেট অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু আগের মতোই, কিন্তু এই জায়গাটাতে আমরা যে বাই আস দিয়েছি, বাই মি দিয়েছি, এখানে ফর প্লাস অবজেক্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে এই বাইয়ের জায়গাটা অকুপাই করবে ফর। তো কেন বাইয়ের জায়গাটা ফর অকুপাই করবে এটা আমি দেখাচ্ছি এখানে, কারণ এটা অর্থের উপরে ডিপেন্ড করতেছে। দেখুন এখানে দেওয়া আছে যে লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। কাজটি কে করবে, আমাকে করতে দাও, মানে কাজটি করার মালিক হচ্ছে আমি, সুতরাং পরে এই মিটা চলে যাবে বাই মি, অর্থাৎ আমার দ্বারা কাজটি করতে দেওয়া হোক। কিন্তু এখানে যদি আমরা অর্থটা মিলিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, যে ব্রিং মি, আমাকে এনে দাও, কিন্তু এনে দেওয়ার কাজটা কিন্তু আমি করব না, সেই তুমি, ঠিক আছে, ইউ। আচ্ছা, আবার ব্রিং মি এ চেয়ার টু সিট অন, অর্থাৎ আমাকে বসার একটি চেয়ার এনে দাও, কিন্তু চেয়ার তো আর আমি আনবো না। তখন যখন প্যাসিভ করব তখন হয়ে যাবে যে একটি চেয়ার তোমার দ্বারা আমার জন্য এনে দেওয়া হোক, অর্থাৎ এই মিটা তখন ফর মি হয়ে যাবে। আমি আবার রিপিট করি যে ব্রিং মি এ চেয়ার, আমাকে একটি চেয়ার এনে দাও, ব্রিং মি এ চেয়ার, আমাকে একটি চেয়ার এনে দাও। তখন আমি তো আর চেয়ার আনার কাজটি করব না, তখন এখানে যে লেটের পরে যে মি বসছে আর এখানে যে ব্রিং এর পরে মি বসছে, তাহলে মিটা কোথায় যাবে? তাহলে আমাকে একটি চেয়ার এনে দাও মানে কি, তোমার দ্বারা আমার জন্য একটি চেয়ার এনে দেওয়া হোক, তখন এই মিয়ের আগে একটা ফর বসে যাবে। আর সিস্টেম কিন্তু ঠিক আগের মতোই, একটু খেয়াল করুন। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে করি তাহলে কি দিতে হবে, এখানে প্রথমে বসবে লেট, যদি আমরা এটাকে প্যাসিভ করি লেট, তো লেটের পরে এখানে প্রথম অবজেক্টটা যেমন লেটের পরে যেভাবে লেটের পরে মি আমরা যেভাবে আনি নাই, ঠিক আমরা এটাকে আনবো না, আমরা এ চেয়ারকে লেটের সাথে নিয়ে আসবো, লেট এ চেয়ার, লেট এ চেয়ার। তো অবজেক্ট বসানোর পরের কাজটা কি আমাদের এখানে বি বসাইতে হবে, লেট এ চেয়ার বি বসানোর পরে ভার্বের থার্ড ফর্ম কি দেওয়া আছে, ব্রিং এর থার্ড ফর্ম বি আর, ব্রট, লেট এ চেয়ার বি ব্রট, পরে ব্রট কার জন্য, আমাকে এনে দাও, ব্রট ফর মি, ঠিক আছে। পরে লাস্টে যে এক্সটেনশন অংশটা আমি বলেছিলাম এটা দেওয়া লাগবে, টু সিট অন। So, dear my learners, now I hope that you have understood my class clearly and also hope that you will practice my classes in every single day. So, no more today. Now I am going to finish my class. Wishing good health for everyone. Allah Hafiz.